প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। যে যেখান থেকে দেখছেন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একটি বিষয়ে। সেটি হলো, আমি আসলে এই এপিসোডটি লাইভে করতে চেয়েছিলাম, শুরুও করেছিলাম। 5 মিনিট কথা বলার পর আমার এলাকায় লোডশেডিং শুরু হয়ে যায়। সো এই ট্রানজিশনে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, তাই এটি আপলোডেবল এপিসোড করে ফেলেছি, নতুন করে রেকর্ড করছি। যাই হোক, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে। সো আজকের এই এপিসোডে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, জনগুরুত্বপূর্ণ একেবারে, ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম। খুবই গুরুত্বপূর্ণ টপিকটি। প্রিয় দর্শক শ্রোতা, সরকারের সাইজ অর্থাৎ মন্ত্রিসভার মন্ত্রী পরিষদের সাইজ নিয়ে কথা বলবো। গতকাল নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন, বঙ্গভবনের দরবার হলে শপথ নিলেন প্রথমে আমাদের নতুন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আর শপথ নেওয়ার পরপর তিনি আবার নতুন করে তিনি শপথ পাঠ করালেন সরকারের মন্ত্রিসভায় নতুন যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা যুক্ত হয়েছেন তাদের শপথ পাঠ করালেন। তো গতকাল যুক্ত হয়েছেন 4 জন নতুন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী। এই বিষয়ে কথা বলবার আগে একটু পেছনে ফিরে যেতে চাই, গত ফেব্রুয়ারিতে ফিরে যেতে চাই, ফ্ল্যাশব্যাকে। তখন যখন বিএনপি সরকার গঠন করলো তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, বিএনপি সরকার গঠন করলো, মন্ত্রী পরিষদ শপথ নিল। তখন সরকার শুরু হয়েছিল মন্ত্রিসভায় 50 জন সদস্য নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে। আর সেই 50 জন সদস্যের মধ্যে 25 জন ছিলেন ফুল মন্ত্রী, আর 24 জন ছিলেন প্রতিমন্ত্রী, আর প্রধানমন্ত্রীকে নিয়ে 50 জনের একটি বহর বা মন্ত্রিসভা গঠিত হয়েছিল। সঙ্গে যুক্ত হয়েছিল আরও 10 জন উপদেষ্টা, আর উপদেষ্টাদের 5 জন ছিলেন ফুল মন্ত্রীর স্টেটাসে আর 5 জন ছিলেন প্রতিমন্ত্রীর স্টেটাসে। তো সংখ্যাটি বিশাল। এইটি বিএনপি সরকার গঠন করবার আগে থেকেই অনেক দফায় উল্লেখ করেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বিএনপি সরকারে গেলে সরকারের আয়তন বড় হবে না, অর্থাৎ মন্ত্রিসভায় অহেতুক অনেক সদস্য কোঅপ্ট করা হবে না, মন্ত্রিসভাটি খুব বেশি বড় হবে না অপ্রয়োজনীয়ভাবে, যেটি আগে হতো। তো এটি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বলা যেতে পারে। বেশ কয়েকবার তারা শীর্ষস্থানীয়রা উল্লেখ করেছিলেন সে কথা। তো তারা সম্পূর্ণ 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছেন। ঘুরে গিয়ে তারা ক্রমশই মন্ত্রিসভার আকার বড় করছেন, সেটির নমুনা আমরা গতকাল দেখতে পেলাম। তো এবার দেখব গতকাল কারা কারা যুক্ত হয়েছিলেন, কেন যুক্ত হয়েছিলেন, সেগুলোর যৌক্তিকতা আছে কিনা। এটি কি আমাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের কল্যাণে, নাকি সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে? পুরো বিষয়টির ব্যবচ্ছেদ চলবে এই এপিসোডে। দয়া করে সঙ্গে থাকবেন এবং অনুরোধ করব শেয়ার করবার জন্য ভিডিওটি, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এবং আপনি যদি প্রথমবার আমার এপিসোডটি দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা যাক গতকাল কারা কারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই নাম নিতে হয় ডক্টর আব্দুল মঈন খানের। আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, গতকাল যারা শপথ নিয়েছেন এদের যোগ্যতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই। তারা বলতে গেলে প্রায় সবাই যোগ্য এবং কেউ কেউ বেশ ভালো রকমের যোগ্য, ওয়েল কোয়ালিফাইড। সেটি নিয়ে আমার প্রশ্ন না। প্রশ্ন হলো মন্ত্রিসভার সাইজ নিয়ে। বাংলাদেশ নামক দেশটি, যেই দেশ এখনও এলডিসির বদনাম ঘোচাতে পারেনি, এখনও আমরা এলডিসির আশেপাশে ঘোরাফেরা করছি, লিস্ট ডেভেলপড কান্ট্রি যেটিকে আমরা বলি, বা স্বল্পোন্নত দেশ। যদিও হাসিনা ডাটা ম্যানিপুলেট করে বলবার চেষ্টা করেছিল যে আমরা ডেভেলপিং, আমাদের ট্রানজিশন ঘটেছে, আমরা গ্রাজুয়েট করেছি আমরা, মিথ্যে ছিল সব কিছু, ডাটা ম্যানিপুলেশন ছিল সেখানে। বিএনপি সরকার সেটি বুঝতে পেরেছে। সো তারাও সেই বিষয়টিতে ধীরে এগোতে চাইছে। তার মানে তারা স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশ এখনও এলডিসির একটি দেশ। সো এমন দেশে ইতিমধ্যে 50 সদস্যের মন্ত্রিসভা প্লাস 10 জন উপদেষ্টা এবং আরও 2 জন প্রধানমন্ত্রীর সহকারী, 62 সদস্যের এই লট বহরের পর মন্ত্রিসভায় নতুন সদস্য কোঅপ্ট করার ব্যাপারটি কতটুকু যৌক্তিক, সেই আলোচনায় যাওয়ার জন্য আমাদের দেখতে হবে কারা কারা যুক্ত হয়েছিলেন। ডক্টর আব্দুল মঈন খানের কথা বলছিলাম। তিনি যোগ্য ব্যক্তি, বুয়েট প্রফেসর ছিলেন এক সময়ে, গবেষক, বিজ্ঞানী, অনেক কিছু। তো সেই আলোচনায় যাব না। নরসিংদী 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তার বাবাও মন্ত্রী ছিলেন বিএনপি সরকারের। তো যাই হোক, আব্দুল মঈন খানকে দেওয়া হয়েছে এলজিআরডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে গেলেন ডক্টর আব্দুল মঈন খান। আর এই মন্ত্রণালয় ছেড়ে দিলেন এলজিআরডি মিনিস্টার এবং বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন আমাদের 23তম রাষ্ট্রপতি।
সাচিং প্রু জেরি। সাচিং প্রু জেরি বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বান্দরবান বিএনপির আহ্বায়ক, বহুদিন থেকে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ সাচিং প্রু জেরি। তাকে দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তিনি সেই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। আন্দালিব রহমান পার্থ, প্রিয় দর্শক শ্রোতা, আন্দালিব রহমান পার্থ বিজেপি বা বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান, যেটি তার বাবার গড়া দল। তো তিনি আগেও সংসদ সদস্য ছিলেন আন্দালিব রহমান পার্থ। মাঝে মধ্যে সংসদ কাঁপান, বিরোধীদের আক্রমণ করতে সিদ্ধহস্ত, প্রয়োজনে অপ্রয়োজনে। বিএনপি দলীয় হয়ে নির্বাচন করেছেন, বিএনপি ঐক্যের লোক, সেটি বোঝাবার জন্য কতটা বিএনপি তিনি, কতটা জাতীয়তাবাদী বোঝাবার জন্য মাঝে মধ্যেই প্রতিপক্ষের উপর হামলে পড়েন সংসদে, দেখেছি আমরা, যৌক্তিক অযৌক্তিক, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকভাবে। তো সেই ভদ্রলোককে দেয়া হয়েছে, আন্দালিব রহমান পার্থকে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, অর্থাৎ তিনি সেই মন্ত্রণালয়ের ফুল মন্ত্রী হলেন, পূর্ণমন্ত্রী। আর সেই মন্ত্রণালয় যিনি সামলাচ্ছিলেন একসময়ের ছাত্রনেতা জহিরুদ্দিন স্বপন, তাকে সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমান অখুশি করেননি, তাকে উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছেন। যদিও আমরা জানি না তার আর উপদেষ্টা হিসেবে থাকবার প্রয়োজনীয়তা কতটুকু। নিশ্চয়ই তারেক রহমানের বিবেচনায় মনে হয়েছে তিনি তথ্য মন্ত্রণালয় ভালো সামলাচ্ছেন না, সেজন্যই তাকে সেখান থেকে সরানো। আর যদি তাই হয়, তাকে আমাদের উপদেষ্টা দরকার কেন? কার খরচে? এই দেশের ট্যাক্স পেয়ারদের খরচে, গরিব জনগণের খরচে। কেন কেন দরকার থাকে আমাদের? ফাইন, এবার আসব রশিদুজ্জামান মিল্লাতের কথায়। রশিদুজ্জামান মিল্লাত, প্রিয় দর্শক শ্রোতা, তিনি ছিলেন বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রশিদুজ্জামান মিল্লাত। তো তাকে প্রমোট করা হয়েছে, প্রতিমন্ত্রীর পদ থেকে প্রমোট করে তাকে বানানো হয়েছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ফুল মন্ত্রী। আর তার জায়গায়, অর্থাৎ বিমান মন্ত্রণালয়ের যেহেতু তিনি এখন মন্ত্রী হয়ে গেলেন, সেখানে তো আগে একজন মন্ত্রী ছিলেন, সেখানে ছিলেন আফরোজা খানম রীতা। তাকেও অখুশি করা হয়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, খুব বেশি দিন হয়নি তিনি মন্ত্রণালয় চালাচ্ছেন। সো আমরা যতদূর জানতাম তিনি বড় ধরনের কোনো অনিয়ম সেখানে করেননি, বাট তাকে সরিয়ে দেবার প্রয়োজন মনে হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং নিশ্চয়ই তিনি যদি যোগ্যতার সঙ্গে কাজ করতেন তার বিচারে, তাহলে তাকে সরিয়ে দিতেন না। তার মানে তার বিচারে, প্রধানমন্ত্রীর বিচারে তার যোগ্যতার কোনো ঘাটতি আছে। তাহলে যোগ্যতার ঘাটতি যদি থেকেই থাকে, তাহলে খাদ্য মন্ত্রণালয় তিনি কতটা ভালোভাবে সামলাতে পারবেন, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যাই হোক, এই ইন্টারচেঞ্জ করা হলো। আচ্ছা, এরপর দুজন হলেন প্রতিমন্ত্রী। তাদের দুজনের একজন হলেন হুমায়ুন কবির, যিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। শুধু তাই না, তিনি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। অ্যাট দ্য সেম টাইম দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। অর্থাৎ সরকারের 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি, হুমায়ুন কবির। তো হুমায়ুন কবির বাই ডেফিনিশন অত্যন্ত যোগ্য একজন মানুষ, ওয়েল কোয়ালিফাইড। যুক্তরাজ্যে বড় হয়েছেন, ছোটবেলায় যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন। সেখানে তিনি 3টি একেবারে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে 3টি সাবজেক্টে তার মাস্টার্স করেন। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেস থেকে মাস্টার্স করেছেন, ইউনিভার্সিটি অব লিডস থেকে মাস্টার্স করেছেন এবং ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে মাস্টার্স করেছেন। এছাড়াও তার অনেক অভিজ্ঞতা রয়েছে। লন্ডনের মেয়রের অফিসে তিনি কাজ করেছেন, প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে, এক্সিকিউটিভ পর্যায়ে তিনি কাজ করেছেন, তাদেরকে সহায়তা দিয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সহযোগিতা। সো তার অভিজ্ঞতা, যোগ্যতা আকাশ ছোঁয়া বলতে হবে সেটি। তো সেটি নিয়ে আমার কোনো সমস্যা নেই। সো তাকে প্রতিমন্ত্রী বানানো হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি এখন উপদেষ্টা থেকে হয়ে গেলেন প্রতিমন্ত্রী। আচ্ছা, মজার ব্যাপার হলো এই মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী আগে থেকে ছিলেন, শামা ওবায়েদ। তার পরিচয়ের দরকার নেই, তাকে আপনারা সবাই চেনেন। তো শামা ওবায়েদ ছিলেন প্রতিমন্ত্রী। তাহলে যেহেতু হুমায়ুন কবির যুক্ত হলেন, শামা ওবায়েদকে এখান থেকে সরিয়ে দেবার কথা ছিল, কিন্তু না, প্রধানমন্ত্রী তারেক রহমান শামা ওবায়েদকেও অখুশি করেননি, তাকেও রেখে দিলেন। এইটি বাংলাদেশে একটি রেকর্ড তৈরি হলো, কোনো মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রী। বাংলাদেশে কেন বলছি, বিশ্ব রেকর্ড হতে পারে, এমন রেকর্ড বিশ্বের কোনো দেশেও আছে বলে কেউ দেখাতে পারবে না।
বাট তারেক রহমান সেই রেকর্ড গড়লেন। একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী যারা কাজ করবেন ডক্টর খলিলুর রহমানের তত্ত্বাবধানে, কারণ তিনি সেই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কথা বলছি। তো এইভাবে সামাল দিচ্ছেন তারেক রহমান। ভালো, রাজনৈতিকভাবে সামাল দেওয়ার বিষয়টি আমরা বুঝতে পারছি। চমৎকার এই স্ট্র্যাটেজি, এই চেষ্টা ভালো, কিন্তু এগুলো নানান রকম প্রশ্ন আমাদের সামনে হাজির করছে। এখানে জনস্বার্থ কোথায়? আবার ঘুরে ফিরে আসতে হচ্ছে আমাদের জনস্বার্থে। দুজন প্রতিমন্ত্রী, চিন্তার বিষয়। আচ্ছা, এবার আসি শেষ জনের নামে, যিনি প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। তিনি গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য, বিএনপি দলীয়। তাকে বানানো হলো ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী, যেই মন্ত্রণালয়ে ইতিমধ্যে মন্ত্রী হিসেবে কাজ করছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তার ডেপুটি হিসেবে শামীম কায়সার লিঙ্কন জয়েন করলেন। যদিও তার জয়েন করবার পরপর, তার যুক্ত হবার পরপর মন্ত্রী পরিষদে বিতর্ক তৈরি করেছে হেফাজতে ইসলাম, যেই হেফাজতে ইসলামকে আবার জনাব তারেক রহমান বেশ আমলে নিয়েছেন খুব ভালোভাবে, তার রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতকে মোকাবেলা করবার জন্য। বিএনপির হেফাজত কানেকশন আমরা বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি। হতে পারে সেটি, রাজনীতিতে এগুলো হয়েই থাকে। কিন্তু হেফাজতে ইসলাম তীব্র আপত্তি জানিয়েছেন। তারা জানিয়েছেন তৌহিদি জনতা এই লিঙ্কনকে পছন্দ করছেন না, প্রতিমন্ত্রী হিসেবে পছন্দ করছেন না, তার রিপ্লেসমেন্ট দাবি করেছেন তারা। সো আমরা দেখবো এখন তারেক রহমান কিভাবে বিষয়টি সামাল দেন। আচ্ছা, সো প্রিয় দর্শক শ্রোতা, তো সব মিলিয়ে এখন যে স্ট্যান্ডিং মন্ত্রিপরিষদের কতজন সদস্য কি দাঁড়ালো, সর্বশেষ স্ট্যান্ডিং হলো এই মুহূর্তে মন্ত্রিপরিষদে 27 জন ফুল মন্ত্রী, 25 জন প্রতিমন্ত্রী, 52 জন হয়ে গেল। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন, 53 জন, 10 জন উপদেষ্টা এবং 2 জন সহকারী প্রধানমন্ত্রীর। তার মানে মন্ত্রিপরিষদ আবার বড় হয়ে গেল। তো কতটা বড় হলো? এই মন্ত্রিপরিষদ হলো দেশের 3য় বৃহত্তম মন্ত্রিপরিষদ। তার মানে আগেও এর চেয়ে বড় মন্ত্রিপরিষদ দেশে ছিল। এবার একটু দেখে নেব কখন, কার আমলে, কি প্রয়োজনে। আচ্ছা, শেখ হাসিনার 2য় টার্মে যেই মন্ত্রিপরিষদ ছিল সেটিতে সদস্য সংখ্যা ছিল 61, উপদেষ্টাও ছিলেন কয়েকজন, শুধু মন্ত্রী ছিলেন 61। তাহলে সেটি ছিল বৃহত্তম মন্ত্রিসভা বাংলাদেশে। আর বিএনপির 2001 থেকে 6-এর যে সরকারটি, বিএনপি জামায়াত জোট সরকার, সেই সরকারে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ছিল 60 জন, উপদেষ্টা ছিলেন 4 জন, 64। আচ্ছা, তো এখন সেটি 2য় বৃহত্তম। আর তারেক রহমানের গতকালকের মন্ত্রিসভা, অর্থাৎ গতকালের বর্ধিত মন্ত্রিসভা 3য় বৃহত্তম হলো। তো এখন এই প্রশ্ন আমরা করতেই পারি, নির্বাচনের আগে দেয়া জাতির সঙ্গে প্রতিশ্রুতি, কয়েক দফায় তারা বলেছেন সরকারের আয়তন তারা ছোট রাখবেন, সেইটি কোথায় গেল সেই প্রতিশ্রুতি? এবং কি এমন প্রয়োজন পড়েছে যে আরও মন্ত্রিসভায় সদস্য কোঅপ্ট করতে হলো? কি ইমার্জেন্সি সৃষ্টি হয়েছিল দেশে? কোন কাজটি সামাল দেওয়া যাচ্ছিল না? এই নজির পৃথিবীর বহু দেশে আছে, একজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় সামাল দিচ্ছেন। বাংলাদেশেও কি নেই? বাংলাদেশেও তো আছে। যিনি অর্থ মন্ত্রণালয় সামাল দিচ্ছেন তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সামাল দিচ্ছেন, অর্থাৎ অর্থ পরিকল্পনা মন্ত্রী একজনই। আচ্ছা, বাণিজ্য মন্ত্রী যিনি বাণিজ্য মন্ত্রণালয় সামাল দিচ্ছেন তিনি অন্য মন্ত্রণালয় সামাল দিচ্ছেন, পাট, বস্ত্র, এইসব মন্ত্রণালয় কিন্তু তিনি দেখছেন। তার মানে একজন মন্ত্রী, তার যদি যোগ্যতা থাকে, তার যদি সদিচ্ছা থাকে, তাহলে তিনি একাধিক মন্ত্রণালয় সামাল দিতে পারেন। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে এখন যে একজন মন্ত্রী এত কাজ কি করে করবেন? প্রিয় দর্শক শ্রোতা, একজন মন্ত্রী মানে কিন্তু মন্ত্রী না। মন্ত্রী একা একটি মন্ত্রণালয় সামলান না, তাকে সেক্রেটারিয়াল সার্ভিস দেওয়ার জন্য পুরো সচিবালয় সেখানে বসে আছে। মন্ত্রীর পার্সোনাল স্টাফ অফিসার আছেন কয়েকজন, পুরো সচিবালয় তার মন্ত্রণালয়ের আন্ডারে। তার মানে মন্ত্রীর কাজ হয় মূলত সাইন করা। সেইটিও মন্ত্রীরা ভালোভাবে করেছেন, অতীত রেকর্ড সে কথা বলে না। অতীতে মন্ত্রীরা সব কিছু বুঝে শুনে পড়ে সাইন করেছেন, সেটির নমুনা আমরা দেখতে পাইনি, কারণ বহু সিদ্ধান্ত ভুল ছিল সরকারের। আর মন্ত্রীরা ভালো করে ফাইল পড়লে সেটি ঘটত না। এই মুহূর্তে তাজউদ্দিন আহমেদের কথা মনে পড়ছে। তাজউদ্দিন আহমেদ বহু ফাইল ফেরত পাঠাতেন, তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ আমলের কথা বলছি।
শেখ মুজিবুর রহমান তখন বেঁচে ছিলেন, সেই সময় বহু ফাইল সাইন না করে তাজউদ্দিন আহমেদ ফেরত পাঠাতেন, কারণ তিনি ফাইল পুঙ্খানুপুঙ্খ রূপে পড়তেন, বোঝার চেষ্টা করতেন সেখানে কি লেখা আছে। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমান তার উপর রেগে গিয়েছিলেন। তিনি বলছিলেন যে এই ফাইল আমি পাঠিয়েছি, আমি চাচ্ছি এটা তুমি সাইন করে দাও। তিনি বলেছিলেন আমি পারবো না, এখানে জাতির কোনো স্বার্থ, দেশের কোনো স্বার্থ আমি দেখি না, আমি সাইন করবো না এই ফাইল। সো আমাদের দরকার ছিল এমন মন্ত্রী কি আছে আমাদের কেউ? আই ডোন্ট থিঙ্ক সো, আই স্ট্রংলি ডাউট ইট। যথেষ্ট সন্দেহ আছে আমার। আচ্ছা, তাহলে সাইন করা মন্ত্রীদের কাজ। তো সে কথা কিছুদিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন যে সব দোষ রাজনীতিবিদদের, কারণ শেষ সিগনেচারটি রাজনীতিবিদের করতে হয়। হ্যাঁ, দোষ তো হবেই। যদি না পড়ে আপনি সাইন করে দেন একটি ফাইল, সেখানে কি আছে আপনি জানেন না, জাস্ট আপনি দেখছেন আপনার আগে কয়েকজন সাইন করেছে, আপনি প্রতিস্বাক্ষর করে দিচ্ছেন চোখ বন্ধ করে, তাহলে আপনি কি দায়িত্ব পালন করছেন? এই যদি একজন মন্ত্রীর দায়িত্ব হয় তাহলে তো 10টি মন্ত্রণালয় সামাল দেওয়া যাবে, সব মন্ত্রীকে ছাঁটাই করে দেওয়া যায় এক্ষুনি, 8-10 জনকে রেখে বাকিগুলোকে ছাঁটাই করা যায়। এই মন্ত্রী পালবার জন্য আমরা জুলাই অভ্যুত্থান করিনি। বিএনপি যাদের যাদের অতীতে খুশি করতে পারেনি, প্রিয় দর্শক শ্রোতা, এটি জলবৎ তরলং, পানির মতো পরিষ্কার সব কিছু আমরা দেখেছি। যারা ত্রয়োদশ জাতীয় সংসদে মনোনয়ন পাননি, নানা কারণে দলের উপর অসন্তুষ্ট, তাদেরকে জায়গায় জায়গায় পুনর্বাসন করা হলো, সরকারি আধা সরকারি সংস্থায় তাদেরকে প্রধান বানানো হলো। শুধু তাই না, জেলা পরিষদগুলোতে প্রশাসক হিসেবে দেওয়া হলো। সব জায়গায় তাদের দিয়ে গ্যাপ ফিল করা হচ্ছে। সেখানে রাষ্ট্রের প্রয়োজনীয়তা কতটুকু, জাতির জন্য তারা কতটা উপকারী, দেশের জন্য কতটা কাজে আসবেন, সেই প্রশ্ন আসছে না। আসছে বিএনপির নাকশ হওয়া নেতাকর্মীদের পুনর্বাসন করবার চিন্তা। সব কিছু পরিষ্কার। এখন দেশের মানুষ আর কেউ বোকা নেই, একজন মানুষও বোকা নেই। আমরা সব কিছু বুঝতে পারি, সরকারের প্রতিটি মুভ এই দেশের মানুষ বুঝতে পারে। তাই এই মন্ত্রণালয় বড় করবার বিষয়টিতে বলেছিলাম আলোচনা সীমাবদ্ধ রাখবো, আবার ফিরে আসি সেখানে। তাই এটি নিঃসন্দেহে বলতে পারি, এটি আমাদের প্রয়োজনে হয়নি, দেশের প্রয়োজনে হয়নি। তারেক রহমান সাহেব কিছু কিছু নেতাকে, কিছু কিছু লোককে খুশি করবার চেষ্টা করেছেন। যেমন আন্দালিব রহমান পার্থ, তিনি যেভাবে সংসদে উচ্চকণ্ঠ হচ্ছিলেন, বিরোধীদের উপর যেভাবে হামলে পড়ছিলেন, অঙ্গভঙ্গি, জেস্টার, পোস্টার দিয়ে মনে হচ্ছিল তিনি মারামারি করবেন। তো আমাদের মনে হচ্ছিল তিনি একটি পদ পাবার অপেক্ষা আছেন। তিনি পেয়েছেন গতকাল সেই পদ, সেই রেকগনিশন তিনি পেয়ে গেছেন। সো অনেকের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, সবার ক্ষেত্রে না হলেও। সো তাই এখানে আমরা শুধু নেতাদের খুশি করা, দলীয়ভাবে একটি ভালো অবস্থানে থাকা, রাজনীতি, সেটুকু আমরা দেখতে পাচ্ছি। দেশের প্রয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন এত বড় মন্ত্রণালয় হলে, এতগুলো মন্ত্রী হলে, প্রতিমন্ত্রী হলে আমাদের কি ক্ষতি? প্রিয় দর্শক শ্রোতা, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী মানে তার জন্যে গাড়ি, তার জন্যে পার্সোনাল স্টাফ অফিসার, তার জন্যে সেক্রেটারিয়াল সার্ভিস, তার জন্যে আলাদা রুম, তার জন্যে আলাদা অফিস, তার জন্যে আলাদা বাসভবন, তার জন্যে সরকারি সুযোগ সুবিধা। আর এই সব কিছু আসছে গরিব জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের করের টাকায়। কোনো রাজনৈতিক দলের তহবিল থেকে আসছে না, কোনো লোকের নিজস্ব তহবিল থেকে আসছে না। যদি আসতো আমরা প্রশ্ন করতাম না। জনগণের করের টাকা থেকে এগুলো করতে হচ্ছে, আর কেন আমরা সেটি করব, সেই প্রশ্ন আমরা করতেই পারি। তো আমরা শুনছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে একটি রাজনৈতিক সরকার আসলে, নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। বিএনপি বারবার আমাদের এই ধারণা দেবার চেষ্টা করছিল যে তাড়াতাড়ি একটি নির্বাচন দরকার, একটি রাজনৈতিক সরকার দরকার, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু এলোমেলো করে দিচ্ছিল। তারা জনস্বার্থ বিবেচনায় নিচ্ছিল না, দেশের জন্য কাজ করছিল না। সব কাজ রাজনৈতিক সরকার করবে। আমরা রাজনৈতিক সরকারের নমুনা 6 মাসেই দেখতে শুরু করেছি। তবে বিএনপি সরকারের এই আমলটি নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম। আমরা ভেবেছিলাম বিএনপি আগে যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলো তারা আর এবার করবে না। আমরা ভেবেছিলাম তারা দুঃসাহস দেখাবে না একইভাবে দলীয়করণ করতে। আগে তারা যেমনটি করেছে, হাসিনা যেমনটি করে বিদায় হয়েছে, তেমনটি তারা আর করবে না। কিন্তু শুরু থেকে দেখলাম কিছুই পার্থক্য হচ্ছে না। এখন সম্ভবত বিএনপি সরকার চেষ্টা করছে হাসিনার রেকর্ড ব্রেক করতে। এই বিষয়ে তারা রেকর্ড ব্রেক করতে চাইছে, নতুন রেকর্ড গড়বার দিকে তারা যাচ্ছে বলে মনে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সরকারের এই বর্ধিত মন্ত্রিসভা, ক্রমান্বয়ে সাইজ বড় হয়ে যাওয়া মন্ত্রী পরিষদের কিংবা মন্ত্রিসভার, সেই বিষয়ে আপনারা কি ভাবছেন? ভবিষ্যতে আবার সদস্য সংখ্যা বাড়ানো হবে কিনা, নতুন কাউকে কোঅপ্ট করা হবে কিনা, সেই বিষয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। আবারও কথা হবে অন্য একটি এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে।